নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আমার বেশ বলতে গেলে অভিজ্ঞতা হয়ে গেছে 30 ইয়ার্স। 30 বছরের একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে এবং এই 30 বছরে আমি অনেক কিছুই দেখলাম বলতে গেলে কি বলবো, মানে পৃথিবীতে আরও অন্যান্য অনেক বিভাগ রয়েছে চিকিৎসা পদ্ধতির, ঠিক আছে, যেমন আয়ুর্বেদ আছে, অ্যালোপ্যাথি তো আছেই, তাছাড়াও নতুন নতুন আরও অনেক অল্টারনেটিভ মেডিসিন বিভিন্নভাবে বেরিয়েছে। রেকি বলুন, আকুপাংচার, সেটাও তো একটা ঔষধ। আবার রামদেবজি আসন মুদ্রা প্রাণায়ামের মাধ্যমেও রোগ ভালো হচ্ছে। তো সবগুলোর মধ্যেই দেখবেন প্রত্যেকটার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেমন রামদেবের যে আসন মুদ্রা প্রাণায়াম, এগুলো খুব কাজের আমি দেখেছি। হ্যাঁ, অনুলোম বিলোমে যেগুলো করা হয়, এগুলো প্রত্যেকটার একটা ফাংশন আছে বডিতে। তারপরে ইদানিং তো আপনারা ইউটিউবে দেখেছেন যে এক ভদ্রলোক বিভিন্ন মেসেজ এবং ভঙ্গির মাধ্যমে বডিটাকে বিভিন্ন জায়গায় প্রেশার ক্রিয়েট করে করে মানুষকে সুস্থ করে তোলেন। তো পৃথিবীতে চিকিৎসার শেষ নেই, মানে বিভিন্ন বিভাগ আছে এবং বিভিন্ন পারদর্শিতা রয়েছে। এটার মধ্যে অনেক বিশেষ বিশেষ ক্ষমতা সম্পন্ন লোকেরা আছেন যারা এগুলো ভালো করতে পারেন। তারপরে কালো কম্বলওয়ালা বাবা একজন ছিলেন, যিনি আশ্চর্য ব্যাপার, উনি আমি বলবো যে হ্যাঁ 50% তো উনি চ্যালেঞ্জ করেই দিয়েছেন। ওনাকে মিথ্যে প্রমাণ করার জন্য অনেক চেষ্টা অনেকেও করেছেন, কিন্তু দেখা গেল উনি প্রায় 50% এগিয়ে, অর্থাৎ কিনা কাজ হয়ে যায় সত্যি সত্যি। উনিও ওই মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে বডিতে এই শরীরের বিভিন্ন প্যারালাইসিস বলুন, বাত বলুন, এটা বলুন, এটা ঠিক করে দিয়েছেন। তো এটা বলবো যে বেশ কিছু মানুষ সত্যি সত্যি বেশ অদ্ভুত কিছু ক্ষমতা নিয়ে জন্মান এবং সেগুলো দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন। যাই হোক, আমি কখনোই কোনো বিভাগকে মন্দ বলি না, প্রত্যেকের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে, আর সেজন্য এই পৃথিবীতে সবগুলোকেই মানুষের জানা দরকার। যত জানবেন ততই নিজেকে রক্ষা করার সুযোগ পাবেন। হোমিওপ্যাথি ঔষধও হচ্ছে একটা সাধারণ ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে হোমিওপ্যাথি ঔষধের পরিমাণটা কম, সবচেয়ে বড় কথা পরিমাণ, মানে এত কম যে এর চেয়ে কম পরিমাণ পৃথিবীতে কোথাও কিছু হতে পারেন। 1 ড্রপ দ্যাটস এনাফ। তাহলে বুঝতে পারছি 1 ড্রপ 2 ড্রপ ঔষধে যখন মানুষের একটা বড় বড় রোগ ভালো হয়ে যেতে পারে, তাহলে এর চেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর সেটার জন্যেই আজকাল হোমিওপ্যাথি খুব পপুলার হয়ে গেছে। আমি বলবো যে হোমিওপ্যাথি চর্চা সকলের করা উচিত, জানা দরকার এবং ওষুধগুলো ট্রাই করা দরকার, কারণ এটার দ্বারা ভীষণ উপকার পাওয়া যায়। আমি নাক্সবম নিয়ে আমি ভিডিও করেছিলাম, বিগত দিনে অনেকেই দেখেছেন, যারা খেয়েছেন তারা জানেন যে সত্যি সত্যি নাক্সবম কতটা পেটের জন্য কতটা কার্যকরী, অদ্ভুত ম্যাজিক দেখায়, বুঝতে পেরেছেন। আর সেটার জন্য আমি বলি যে হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট, হোমিওপ্যাথির জড়িনি, এটা সম্পর্কে জানা দরকার। সকলের পক্ষে তো আর চিকিৎসা যেটা কোর্স করা সম্ভব হয় না, BHMS করতে পারেন না এবং একেবারে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে একেবারে ডাক্তার হওয়া, সেটা সকলের ভাগ্যে হয় না। এটার পেছনে অনেক কারণও আছে, হয় না। তো তা না হলে কী হবে, এই বিষয়টা জানতে তো আর আপত্তি নেই, আর জানার কোনো বাধা বিঘ্নও নেই। আর বই আছে বাজারে, কিনুন, পড়ুন, দেখুন, কোনো অসুবিধা নেই, জানতে কোনো আপত্তি নেই কারোর। সুতরাং আমি বলবো যে হোমিও চর্চা করেন, সকলকে আমি উৎসাহিত করি। কেন কি, আমাদের এই ভিডিওগুলো দেখে যখন অনেক লোক সুস্থ হতে পেরেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ জেনে জেনেই তো সুস্থ হচ্ছেন। আপনি জানলেন, তারপরে মনে করেন ট্রাই করলেন একটা ওষুধ। আমি সবসময় বলেছি হালকা পাতলা ঔষধ ইউজ করা যায়, কারণ হোমিওতে আজকাল প্রচুর শক্তিশালী ওষুধ তৈরি হচ্ছে, যেগুলো অভিজ্ঞ ডাক্তার ছাড়া প্রয়োগ করা উচিত নয়, আর আপনারা কাঁচা হাতে সেগুলো নাড়াচাড়া করতে পারবেন না, সেটা তো ঠিক। কারণ এখন ইদানিং হোমিওপ্যাথির প্রচার সাংঘাতিক হচ্ছে এবং এটা নিয়ে রিসার্চও হচ্ছে। এমন এক দিন আসবে যখন একবারে অ্যালোপ্যাথির পুরো সমকক্ষ হয়ে যাবে হোমিওপ্যাথি, অর্থাৎ কিনা স্যালাইন এটা ওটা যেগুলো এখনই কিছু কিছু তৈরি হচ্ছে না, যে তারা ট্যাবলেট, অ্যান্টাসিড, ফাইল অনেক কোম্পানি কিন্তু তৈরি করে ফেলেছেন, বুঝতে পেরেছেন। টনিক তো কবে বানানো হয়েছে, এগুলো লোকেরা খান।
বুঝতে পারছেন? সুতরাং হোমিওপ্যাথি আর সেই আগের যুগের হোমিওপ্যাথি নয়, হোমিওপ্যাথি অনেক বড় হয়ে গেছে, অনেক নামি হয়ে গেছে। আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিস্তুলা। ফিস্তুলা বড় বাজে একটা রোগ, ভীষণ বাজে। থাম্বনেইলে আমি লিখে দিচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, ফিস্তুলা থেকে পরে কিন্তু কোলন ক্যান্সারও হতে পারে। হ্যাঁ, যদি বেশি দিন চলে, দীর্ঘদিন যাবৎ যদি পুঁজ পড়তে থাকে, পুঁজ বন্ধ না হয়, তাহলে ধীরে 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 ভেতরটা ঘা হতে পারে এবং লাস্টে এটা কোলন আক্রান্ত হয় এবং সমস্যা হতে পারে। এই কারণে আমি বলবো যে ফিস্তুলা যাদের অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু দ্রুত চিকিৎসা নেওয়া দরকার, এবং যেটাই নিন, অ্যালোপ্যাথি নিন, হোমিওপ্যাথি নিন, আয়ুর্বেদ নিন, যেটাই করুন করে ফেলুন, দেরি করবেন না। আমি হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করব, হোমিওপ্যাথিতে কী ওষুধ আছে, ফিস্তুলার যে লক্ষণগুলো আগে আলোচনা করিনি, তারপরে ওষুধের নাম বলব। ঠিক আছে? আসুন, হোমিওপ্যাথিতে ফিস্তুলার যে লক্ষণ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মলদ্বারের, মানে মেইন মলদ্বারের যে ছিদ্র তার 1 ইঞ্চি দূরে, সেটা যে কোনো দিকে হতে পারে, ডান দিক, বাঁ দিক, ওপর দিক, নিচ দিক, যে কোনো দিকে হতে পারে, একটা ফোড়ার মতো হবে। প্রথম মনে হবে যেন একটা বিষ ফোড়া জাতীয় কিছু একটা হয়েছে। এটা অনেকদিন প্রথমে এরকম থাকে, কোনো মুখ নেই, ব্যথা নেই, জানা নেই, কিছু নেই, অনেক দিন থাকে। শুধু হাত দেওয়ার সময় হাত দিলে, ওই জায়গাতে হাত দিলে দেখা যায় একটা কি যেন একটা ফোড়ার মতো আছে, কিন্তু ওটা কমছে না। এভাবে দীর্ঘদিন চলে। এটা হচ্ছে ফিশারের সূত্রপাত, ফিস্তুলার সূত্রপাত, আর এটাই কিন্তু তার সিমটম। যাই হোক, এমন একটা দিন আছে যখন এই বিস্ফোড়াটা হঠাৎ একদিন দেখা গেলো বড় হয়ে গেছে, ব্যথা করছে, জায়গাটা লাল হয়ে গেছে। তো হয়তো বা অনেকে ফোড়ার ওষুধ খেলেন, কোনো কাজ হলো না। এটা বেশ কিছুদিন যেতে যেতে আপনি সেটা ফাটার পরে দেখা যাচ্ছে ভিতর থেকে পুঁজ বের হচ্ছে। হ্যাঁ, তার আগে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, পুঁজ জমা পর্যন্ত প্রচণ্ড ব্যথা, পুঁজ বেরিয়ে গেলে ব্যথা কমে যায়। তো পুঁজটা যখন বেরিয়ে গেল, একজন যার হয়েছে তিনি ভাবলেন গেল, বাঁচা গেল, ফোড়া হয়ে গেছিলো, পুঁজ বেরিয়ে গেছে, এখন শুকিয়ে যাবে, বাস। তো কিছুদিন গেল, দেখা যাচ্ছে শুকাচ্ছে না। তখন উনি কী করলেন, গেলেন অ্যালোপ্যাথিতেই যান আর হোমিওপ্যাথিতে যেখানে যায়, ওটাটা শুকানোর জন্য ওষুধ খান। কিন্তু যারা জানেন তারা জানেন যে শুকানোর ওষুধ দিলেও ফোড়া শুকাবে না। কারণ কি, এটা হচ্ছে ফিস্তুলার মুখ্য দরজা, এটা তৈরি করেছেন ঈশ্বর ওই ফিস্তুলা, মানে ভেতরের পুঁজটা বের করার জন্য। এই দরজা যদি বের করা যায় তো সেপ্টিসিমিয়া হয়ে যাবে, মানে পুঁজ ভেতরে জমতে রক্ত বিষাক্ত হয়ে মারা যাবেন। সুতরাং দরজাটা তো খুলে রাখতে হবে। সুতরাং কোনো ঔষধে সেই দরজাটা যাতে বন্ধ না হয়, ঈশ্বর বা বডি অর্গান সেটাকে সেইভাবেই মেনে নিয়েছে। বুঝে গেলেন ব্যাপারটা? তাহলে এই ফোড়া শোকাবে না, শোকাতে দিলে বিপদ, শোকাতে যদি দেওয়া হয় বিপদ বাড়বে। কারণ ওটা তো ওই ফিস্তুলার ফোড়া, পুঁজ এদিকে বের হতে হবে। যাই হোক, কিছুদিন পরেই ব্যাপারটা সত্যি কিনা বোঝা গেল। অর্থাৎ কিনা, বেশ কিছুদিন দেখা গেলো পুঁজ বেরিয়ে গেছে, ব্যথাটা কম, এখন আর কিছু নেই। মা, কিছুদিন পরে দেখা গেলো সেই জায়গাতে আবার পুঁজ জমে যাচ্ছে, আবার আগের মতো ব্যথা হচ্ছে, আরে কী হলো। কিছুদিন পরে দেখা গেলো ফোড়াটা আবার ফেটে গেছে, ফেটে ভেতর থেকে পুঁজ গড় করে বের হয়ে গেল, ব্যথা নেই। বাহ, ব্যথা নেই, বেশ ভালো লাগছে, চমৎকার। বাট ফোড়াটা তো শুকাচ্ছে না। বাস এই ব্যাপারটাই রিপিট হতে থাকলো, ক্রমশই হতে থাকলো। ফোড়া শুকালো না, আবার পুঁজ হলো, আবার বের হলো, আবার ব্যথা কমে গেল, আবার পুঁজ হলো, আবার ব্যথা কমে গেল, আবার পুঁজ বেরিয়ে গেল, এই চলছে। এই তখনই কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তার চট করে ধরে ফেলেন যেটা ফিস্তুলা হয়ে গেছে। এখন এটা অ্যালোপ্যাথিতে গেলে ওরা বলেন যে ফিস্তুলা শুকানো যাবে না, এটা অপারেশন করতে হবে। একটা নালি মানে নালি তৈরি হয়ে গেছে, ওইদিকে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, একদম কোলন থেকে ভেতরে অন্ত্র পর্যন্ত গেছে একটা নালি, যে নালি দিয়ে পুঁজটা বের হয়, একটা রাস্তা। তাহলে তো মেইন ব্যাপারটা ঠিক করতে হবে। অর্থাৎ কিনা ভেতরটা অপারেশন করে যে জায়গা থেকে পুঁজের উৎপত্তি সেই জায়গাটাকে রিপেয়ার করতে, তা নাহলে তো এটা কমবে না। তো সেক্ষেত্রে এই জন্য ফিস্তুলা হয়ে গেলে সোজাসুজি বেলুড়ে যান, যেখানে যান, অপারেশন ডিক্লেয়ার, অপারেশন করতে হবে। এখন কথা হচ্ছে অপারেশন বড় ভয়ের ব্যাপার। ম্যাক্সিমাম লোক আমি দেখেছি অপারেশন করতে ভয় পান। খুব কদাচিৎ কিছু লোক আছে যারা ভয় পান না, করতে চান এবং করেও ফেলেন। একবার অপারেশনে একেবারে 70,000 টাকা, 60,000 টাকা, এর নিচে হয় না, লাগবে। তো করা হলো,
ওমা, করা হওয়ার পরে দেখা গেল 2-3 মাস পরে আবার, এই যে আমার এখানে বেশ কিছু লোক এরকম করেছেন, করার পরে আমি আগেই বলে দিয়েছিলাম যে একবারে হবে না, 2-3 বার লাগতে পারে। তো একবার করা হয়েছে, আসলেন, আসার পরে বেশ কিছুদিন ভালো, আবার হয়ে গেল, আবার গেলেন, আবার বললো আবার অপারেশন লাগবে, ওরা আবার করে দিয়েছে, দিল তো। আসার পরে এখন বদলুক 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, না বেশ ভালো, কিন্তু আমি জানি 1 বছর পরে আবার হবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে বড় সমস্যা। এতে রুগীরা হতাশ হয়ে যান, আর বেশ চিন্তার ব্যাপার যে তাহলে কি করা, এটার কি কোনো হোমিও ঔষধ আছে? আসুন, ফিস্টুলাতে প্রয়োগ করা হয় এবং এটাতে বেশ ভালো রেজাল্ট আসছে বলে আমার মনে হচ্ছে। আমি দিয়েছি অনেককে, যদিও একটা ফুল কোর্স আছে এটা 1-2 ওষুধে অনেক সময় সারে না, আর বাকি ওষুধগুলো আমি একসাথে বলতে পারবো না, কারণ এটা আন্ডার ট্রিটমেন্টে না থাকলে পরে এই ট্রিটমেন্টটা করা সম্ভব নয়। আপনারা যারা ফিস্টুলার ট্রিটমেন্ট করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক হয়ে যাবে, বাট এটার ফুল কোর্সটা করতে হবে। তা সত্ত্বেও আমি ভিডিও করেছি, 1-2 ওষুধ আমি বলবো, ঠিক আছে? প্রথমে যে ওষুধটা আমি আগেই বলছি যে পুঁজকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেশ কয়েকটা ওষুধের আছে, যেমন সাইলিশিয়া, পাতলা জলের মতো পুঁজ পড়ে ফিস্টুলা থেকে, ঘন নয়, পাতলা জলের মতো, কিন্তু ওই যে পুঁজ সে বের হচ্ছে ওটাকে সে থামাবে, ঠিক আছে, কিন্তু ভেতর থেকে যে পুঁজটা তৈরি হচ্ছে সেটা কন্ট্রোল করার ক্ষমতা সাইলিশিয়ার নেই, ট্যাবলেট বা পড়েছে কোনোটার নেই, হাইপোটেনসিরও নেই। তাহলে সেটা কি করে ঠিক হবে? ভেতরে যদি পুঁজ তৈরি করা বন্ধ না হয় তাহলে তো সে আবার বের হবে, রাস্তা খুঁজবে। এখন মেন ব্যাপার হচ্ছে ওই ভেতরে পুঁজ তৈরি করাটা বন্ধ করার একটা ওষুধ আছে, সেই ওষুধটা বড় সিক্রেট। আমি সকলকে মিসগাইড করতে চাই না, অনেকে ওষুধটা নামটা শোনার পরে সোজা চলে যাবেন, আমি জানি যাদের ফিস্টুলা হয়েছে তারা সোজা চলে যাবেন এবং ওষুধটা কিনে নেবেন। কিন্তু একটা কথা মনে রাখি, যেহেতু আমি সবসময় বলেছি যে হাইপোটেনসি আপনারা ইউজ করতে পারবেন না, কখনোই না, আর এটাতে হাইপোটেনসিই লাগে। তো ন্যাচারালি কাঁচা হাতে যখনই আপনারা হাইপোটেনসি ইউজ করবেন তখন এটা রিয়েকশন থাকতে পারে। বুঝতে, আরও পুঁজ নিয়ে কথা, যদি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যদি দেখা যায় ইন্টারনাল অ্যাকশন রয়ে গেছে, রিয়েকশনটা রয়ে গেছে, ইনফেকশনটা রয়ে গেছে, তাহলে মুশকিল হবে, তাহলে পরে ভীষণ মুশকিল হবে। এটার জন্যই আমি বলবো যে নিজে নিজে করবেন না, কিন্তু ওষুধটার নাম আমি বলবো। ফিস্টুলার ইন্টারনাল পুঁজ প্রোডাকশনটা বন্ধ করার একটাই ওষুধ, সেটার নাম হচ্ছে ক্যালগেরিয়া সালফ। ক্যালগেরিয়া সালফ আমরা যেটা হাইপোটেনসি দিয়ে থাকি সেটা বুঝে দেবো, এবং এটার সাথে আরও অনেকগুলো ওষুধ দিতে হয়, দিলে পরে ফিস্টুলা কমে যায়। আর এই জন্যই রিকোয়েস্ট করবো যে আপনারা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন। তো ক্যালগেরিয়া সালফ আপনারা জানবেন যে ফিস্টুলার একটা প্রধান ওষুধ, যেটা ভেতরের পুঁজটাকে প্রোডাকশনটা বন্ধ করতে পারে, তারপরেও অপারেশনের দরকার নাও হতে পারে, ঠিক আছে? তাহলে জানলেন, আমি এই জন্য ভিডিও করেছি যে আপনাদের যারা ভাবেন যে অপারেশন ছাড়া গতি নেই, কারণ অ্যালোপ্যাথি তো সাবধান করে দেয় যে অপারেশন লাগবেই, তো অনেকেই অপারেশন করতে চান না। যারা করতে চান না তারা জানবেন যে এই সমস্ত ওষুধ দিয়ে ফিস্টুলা ভালো করা সম্ভব, তবে আন্ডার ট্রিটমেন্টে আসতে হবে, খুব সিনসিয়ারলি 2-3 মাস ওষুধ খেতে হবে এবং একজনের গাইডেন্সে থাকতে হবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যায়, ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। ফিস্টুলা সম্পর্কে জানলেন। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে বলে নিই, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।